আচ্ছা, মেঘনা নদীতে যে একটা লাইটার জাহাজে 7 জনকে খুন করা হয়েছে এবং তারপরে র্যাব একজন আসামি ধরে নিয়ে এসে খুব সুন্দর স্বীকারোক্তি দিয়ে দিল, এই পুরো জিনিসটা আমাদের দর্শকদের মধ্যে কারা কারা বিশ্বাস করেন? যারা এই জিনিসটা বিশ্বাস করেন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। কেন যেন আমার কাছে গোটা জিনিসটাই ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না, এবং আমি নিশ্চিত আপনাদের আরও অনেকেরই এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। বিশ্বাসযোগ্য না হওয়ার অনেকগুলো কারণ আছে। এর আগে আমরা একটু দেখি যে ঘটনাটা কি ঘটেছিল। ঘটনাটা ঘটেছে মেঘনা নদীতে নোঙ্গর করা একটা সারবাহী জাহাজে 7 জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল নৌপুলিশ। এর মধ্যে 5 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়, 2জনকে হাসপাতালে নেওয়া হলে 1জনকে মৃত ঘোষণা করা হয়, এবং এর বাইরে গুরুতর আহত একজন আছেন যার গলার শ্বাসনালী এমনভাবে কেটে গেছে যিনি কথা বলতে পারছেন না। তিনি ভাগ্যক্রমে এখনো বেঁচে আছেন। ঠিক আছে, এতটুকুই পড়ছিল ঘটনা। তারপরে এই ঘটনার সাথে জড়িত একজনকে খুব দ্রুত র্যাব গ্রেফতার করে ফেলতে পারলো, এবং যেহেতু এইসব স্ক্রিপ্ট লেখার ব্যাপারে র্যাবের বিশাল সুনাম আছে, একসময় খুব চমৎকারভাবে ছিল, কিন্তু এই স্ক্রিপ্টের অনেক কিছু না মেলার কারণে এটাকে আরেকটা জজমিয়া নাটক কিনা না, এই সন্দেহ আমাদের সকলেরই হচ্ছে, এবং এটা হওয়া স্বাভাবিক। আসুন দেখা যাক র্যাব কি বলেছে। র্যাব বলছে যে চাঁদপুরের হাইমচরে জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশমণ্ডল ওরফে ইরফান। নামটা খেয়াল করবেন, লোকটা হিন্দু কিন্তু ওনার নাম ছিল ইরফান, মুসলমান নাম নিয়ে উনি ছিলেন। ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা করেছেন, পরে ধরা পড়ার ভয়ে অন্যদের হত্যার পরিকল্পনা করেন। তিনি একলাই এই 7টা খুন করে ফেলেছেন। ওকে, এখন এই গল্পের সমস্যাগুলো কোথায় দেখি। প্রথম কথা হচ্ছে জিনিসটা একবারেই ফিসফিস। একটা হিন্দু লোক মুসলমান নাম নিয়ে দীর্ঘদিন ধরে ছিল, কেন ছিল জানি না। গুড। বলা হয়েছে যে তিনি বেতন পান না, বেতন না পাওয়ার ক্ষোভে দুঃখে তিনি মাস্টারকে হত্যা করেছেন। জাহাজের মালিক সাংবাদিকদের জানিয়েছেন যে এই জাহাজে নিয়মিত বেতন ভাতা দেওয়া হয়, এবং সেটা যে দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে মাস্টারের অ্যাকাউন্টে দেওয়া হয়, এবং মাস্টার সেগুলো বিলি বন্টন করে থাকেন। আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে নিয়মিত বেতন ভাতা দেওয়া হয় না। সাধারণত আমাদের শ্রমিক শ্রেণীর লোকজন কি করে থাকেন আপনি দেখবেন, সেটা শুধু শুধু জাহাজের শ্রমিকদের ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রে তারা যদি নিয়মিত বেতন ভাতা না পান, এগুলো স্কিল্ড লেবার, তাদের কিন্তু চাকরির অভাব নাই, তারা সাথে সাথে এই চাকরি ছেড়ে দিয়ে আরেক জায়গায় চাকরি নেবেন, এটাই স্বাভাবিক। বেতন না পাওয়ার কারণে কেউ কাউকে খুন করে চলে যায় না, রাগের বসে ক্ষোভের বসে হতেই পারে, কিন্তু ঠান্ডা মাথায় ঘুমের ওষুধ কিনে এনে একে একে সবাইকে খুন করবে না বেতন না পাওয়ার জন্য। কারণ বেতন খুন করলে কি সে বেতন পাবে? খুন করলেও তো সে বেতন পাবে না। সাধারণত 1 মাসের বেতন না পেলে, 2 মাসের বেতন না পেলে করলাম না তোর চাকরি বলে শ্রমিক চলে যাওয়ার কথা, কিন্তু এখানে বলা হচ্ছে দীর্ঘদিন, মাসের পর মাস নাকি এই লোক বেতন পায় না। মাসের পর মাস যদি বেতন না পেয়ে থাকে, আমি জানি না কেন সে এখানের মধ্যে চাকরি করছিল। এটা হচ্ছে ফার্স্ট কথা। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, এই নৌ পরিবহন শ্রমিকদের ইউনিয়ন কিন্তু খুবই শক্তিশালী শ্রমিক সংগঠন। এইরকম যদি কোনো মালিক করে থাকেন, তাহলে তারা তাদের ইউনিয়নের মাধ্যমে চাপ দিয়ে সেই মালিকের কাছ থেকে বেতন আদায় করা খুবই স্বাভাবিক একটা প্র্যাকটিস। জাহাজ চালাতে পারবে না যদি এই বেতন ভাতাগুলো না দেওয়া হয়। কেন তাহলে শ্রমিক সংগঠন এই খবরটা জানলো না? তৃতীয় প্রশ্ন, যদি কোনো কারণে আমি মনে করি যে জাহাজের মালিক বেতন দিয়েছেন, মাস্টার তার বেতন না দিয়ে থাকে, তাহলে মাস্টারকে হত্যা করার কথা। অন্য যে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, সেই শ্রমিকরা তো এই ইরফান মন্ডল বা কি যেন ওনার নাম, আরেকবার একটু দেখে বলি, আকাশ মন্ডল ওরফে ইরফান, তার মতোই বেতন না পাওয়া নিরীহ শ্রমিক, তাদেরকে তো হত্যা করার কথা নয়। বলা হচ্ছে যে যদি উনি খুনের ঘটনা প্রকাশ পেয়ে যায়, এই ভয়ে বাকিদেরকে খুন করেছে। খেয়াল করতে হবে, ঘুমের ওষুধ দিয়ে নাকি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। যদি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়, আকাশমণ্ডলের জন্য খুব স্বাভাবিক ছিল মাস্টারকে খুন করে সেও গিয়ে ঘুমিয়ে পড়া, সকালে উঠে সবার মতো বলা যে ভাই আমিও তো জানি না কি হলো, সবাই মিলে একসাথে হল্লাগুল্লা করা। সেটা না করে তার মতো ভিকটিম যারা অন্যরা বেতন পায় না, এমন তো না যে শুধু একটা শ্রমিকের বেতন দেয় না বাকিদের বেতন দেয়, তাই না? তাহলে কাউরই বেতন দেয় নাই, তাহলে ওই তার সমবেতী না হয়ে কেন তাদেরকে হত্যা করবে? এই প্রশ্নেরও কিন্তু কোনো জবাব আমরা পাই না। তারপরের প্রশ্ন, এত চালাক একটা লোক, স্মার্ট লোক, ওষুধ কিনে নিয়ে আসলো, ঘুম পাড়ালো, তারপরে কুপালো, তারপরে জাহাজ চালিয়ে একটা নিরাপদ জায়গায় গিয়ে একটা ট্রলার ধরে বেরিয়ে চলে গেল, সবই করলো, কিন্তু মোবাইল ফোনগুলো সাথে নিয়ে চলে গেল।
এবং র্যাব দাবি করছে সেই মোবাইল ফোনের কি বলে সূত্র ধরে তথ্য প্রযুক্তি করে সেই আকাশমণ্ডলকে গ্রেফতার করেছে। আমরা র্যাবের প্রশংসা করি, কিন্তু এত বোকা লোক, মানে আজকাল একটা সাধারণ লোকও জানে যে মোবাইল ফোন ট্র্যাক করে আসামিকে ধরা হয়। এই লোক একটা না দুইটা না 7টা খুনের করে 7টা মোবাইল ফোন নিয়ে চলে গেল। একই সাথে যে জায়গায় পত্রিকা বলছে, প্রথম আলোতে আমি দেখলাম যে মোবাইল ফোন কয়েকটা কিন্তু আবার পাওয়া গিয়েছে জাহাজে। এই হিসাব কি মিলে না। কিন্তু অন্য জায়গায় যদি প্রশ্নটা উঠে থাকে, এই জাহাজটা কোথা থেকে আসছিল, এই জাহাজটা সার পরিবহন করছিল বলে প্রশ্ন উঠেছে, এবং সেই সারগুলো চট্টগ্রাম থেকে নিয়ে আসা হচ্ছিল। আমি একটু এই খবরটা দেখতে যাচ্ছি, অনেকগুলো খবরের মধ্যে এটা, বাট মূল যে ঘটনাটা ঘটছে এটা চট্টগ্রাম থেকে নিয়ে আসা হচ্ছিল সার। প্রিয় দর্শক, আপনাদেরকে মনে রাখতে হবে, যখন 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে, অ্যাক্সিডেন্টালি ধরা পড়ে বাংলাদেশে, তখন কিন্তু বলা হয়েছিল যে জাহাজটি নিয়ে এই অস্ত্রগুলো এসেছিল সেই জাহাজে করে 10 ট্রাক অস্ত্রের বদলে সার এসেছিল বলা হয়েছিল। এবারও কিন্তু সেই সারের গল্প সাজানো হয়েছে, জাহাজের মধ্যে সার পাওয়া যাচ্ছে। এবারও কিন্তু মাত্র কয়েকদিন আগে পাকিস্তান থেকে দ্বিতীয় জাহাজটি এসে পৌঁছেছে, খুব বেশি দিন না, খুব সম্ভবত 3-4 দিন আগে। কোনো হিসাবই তো আমাদের মিলে না। এতগুলো প্রশ্নের জবাব কে দিবে, কারা দিবে? র্যাব কি আবার সেই গল্প তৈরি করছে? আবার কি জজ মিয়া তৈরি হচ্ছে আমাদের এখানে? র্যাবের স্ক্রিপ্টগুলো কে লেখে ভাই? একটু বেটার স্ক্রিপ্ট কি কেউ লিখতে পারে না? এতগুলো ফাঁক ফোকর ছিদ্র থাকলে তো প্রশ্ন উঠবে, আদৌ কি এটা সত্যি ঘটনা, নাকি র্যাব আরেকবার কোনো কিছু ধামাচাপা দিচ্ছে? কি ছিল এই জাহাজের মধ্যে যে সকল মানুষকে মেরে ফেলতে হলো, এবং হুট করে একটা লোককে বের করা হলো যে লোক আসলে হিন্দু নামে মুসলমান, তাকে খুঁজে পাওয়া গেল, সে এত স্মার্টলি এটা এক্সিকিউট করলো, কিন্তু ঠিকই মোবাইল ফোনগুলো নিয়ে চলে গেল। প্রিয় দর্শক, এই প্রশ্নগুলোর জবাব আমাদের জানতে হবে। আমরা জানি যে ডক্টর ইউনূস বাংলাদেশের অধিকাংশ জঙ্গি, অধিকাংশ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে জেল থেকে। কি প্রস্তুতি নেওয়া হচ্ছে? আমরা জানি পাকিস্তান থেকে যে জাহাজগুলো আসতেছে আইন করে দেওয়া হচ্ছে, একবার সার্কুলার জারি করা হয়েছে যে এদের 100% ইন্সপেকশন লাগবে না। ইন্সপেকশন ছাড়া, ঘোষণা ছাড়া কাস্টমস বিশ্বাসের উপরে চাইলে পুরো জাহাজের শিপমেন্টটা ছেড়ে দিতে হবে। কি আসছে এই জাহাজগুলোতে? আমি কিন্তু এর আগেও কিন্তু এই বিষয়ে একটা পর্ব করেছিলাম যে যেসব জিনিস আসার কথা বলা হচ্ছে এগুলো কিন্তু পাকিস্তানে যথেষ্ট পরিমাণ নাই। আমরা জানি, সম্প্রতি আমি দেখেছি এই যে দ্বিতীয় জাহাজটি এসেছে, যে গতিতে আসার কথা তার দ্বিগুণ গতিতে এসেছে, এবং সে আন্তর্জাতিক জলসীমার যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তাটা হচ্ছে ভারতীয় জায়গাগুলোকে খুব কৌশলে পার হয়ে শ্রীলঙ্কাকে ঘুরে এই জাহাজটি এসেছে। এবং নর্মালি যে জাহাজের গতি 5 থেকে 6 নটিক্যাল মাইল গতি হওয়ার কথা, এটা কিন্তু 9 থেকে 11 নটিক্যাল মাইল, প্রায় দ্বিগুণ গতিতে এসেছে। কেন এত তাড়াহুড়ো করে এসেছে? এই অনেকগুলো প্রশ্নের আদৌ কি কোনোদিন জবাব পাওয়া যাবে? কে এই প্রশ্নগুলোর জবাব দেবে? আমরা জানি না, কিন্তু আমরা চাই যারা মারা গিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের জন্য ন্যায় বিচার কামনা করছি। আমরা চাই না কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে, কোনো রহস্যজনক শিপমেন্টের কারণে আমাদের সাধারণ শ্রমিকরা মারা যান, তারা বিচার বঞ্চিত হন। আসুন আমরা সকলে এই বিষয়গুলোকে সোচ্চার থাকি, সতর্ক থাকি, যাতে আর কোনো নৌ শ্রমিকের বা আর কোনো সাধারণ মানুষের এভাবে প্রাণ চলে না যায়। ধন্যবাদ প্রিয় দর্শক, কথা হবে অন্য পর্বে অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন।